বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তিনি যে একটি দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক, রেগুলেটরি বডির প্রধান, সে কথাটি সম্ভবত তিনি প্রায়শই ভুলে যান। তিনি যখন কথা বলেন তখন তিনি টক শোর বক্তা হিসাবে কথা বলেন, এমনটি আমাদের কাছে মনে হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেবার আগে অর্থনীতিবিদ হিসাবে, এনজিও ব্যক্তিত্ব হিসাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনের টক শোতে বক্তব্য রাখতেন। সঙ্গত কারণে সেই সময় তিনি সাবেক সরকারের বিভিন্ন নীতিমালার কঠোর সমালোচনা করতেন, সেগুলো নিয়ে তিনি তার অবজারভেশন তুলে ধরতেন। কিন্তু তিনি নিজে যখন গভর্নর, তিনি নিজে যখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদটিতে বসে আছেন, তখনও তার কথাবার্তায় এরকমটি মনে হয় যে তিনি আসলে গভর্নরের দায়িত্ব পালন করছেন না, তিনি টকশোর বক্তা হিসাবেই কথা বলছেন। আমি আজকে অবশ্য গভর্নরের ঠিক তিনি কি করছেন, কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব তিনি অতি সম্প্রতি স্টক মার্কেট নিয়ে কয়েকটি কথা বলেছেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের শেয়ার বাজার এখন প্রায় ডুবু অবস্থায় আছে। বিনিয়োগকারীরা হতাশায়, দুঃখে, ক্ষোভে রাস্তায় নেমে এসেছেন, তারা বিক্ষোভ করছেন, তারা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে নানা রকম প্রতিবাদ জানাচ্ছেন, এমনকি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগও দাবি করছেন রাস্তায় নেমে। বিভিন্ন সময় পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে যে স্টক মার্কেট ব্লিডিং, বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হচ্ছে। সো বিনিয়োগকারীরা যখন একেবারে রক্তক্ষরণের মধ্যে আছেন, ঠিক সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক, তিনি বলছেন বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশের ব্যাংকের নয়, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে আমানতকারীদের স্বার্থ দেখা। মেবি তার এই বক্তব্য সঠিক। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের স্বার্থ দেখবে, আমানতকারীদের স্বার্থ দেখবে। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে তাদের স্বার্থ দেখার দায়িত্ব তার নয়। আপাত দৃষ্টিতে টেকনিক্যালি আমরা তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করতে পারি, কিন্তু আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেয়ার বাজারের বিনিয়োগকারীদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন? বা তিনি কি এমন কথা বলতে পারেন যে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের না? এবং যখন শেয়ার বাজার, আমরা জানি যে খুব একটা সেন্সিটিভ মার্কেট, এবং যখন শেয়ার বাজার একেবারে ডুবন্ত অবস্থায়, ঠিক সেই সময়ে তিনি এরকম একটি বক্তব্য তিনি দিতে পারেন কিনা, বা দেওয়াটা সমীচীন কিনা, বা আসলেই বাংলাদেশ ব্যাংকের শেয়ার বাজারটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বের বাইরে কিনা। আমরা যদি একটু পত্রিকা থেকে গভর্নরের বক্তব্যটুকু একটু পড়ে শোনাই। তিনি বলছেন বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়। তারা বিনিয়োগকারীরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, নিজের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ করে থাকেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরাও জানতেন কোন ব্যাংকের অবস্থা কেমন। এখন কান্নাকাটি করে লাভ নেই। দর্শক, আমার কাছে মনে হয়েছে বক্তব্যটা খুবই ইনসেনসিটিভ বক্তব্য। একজন সাধারণ মানুষ হিসাবেও ইনসেনসিটিভ, এবং বাংলাদেশ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ, দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের গভর্নরের জায়গা থেকে শেয়ার বাজার নিয়ে এই ধরনের মন্তব্যটা আমার কাছে মনে হয়েছে একটু ইনসেনসিটিভ। এখন প্রশ্ন উঠতে পারে, আলোচনা আসতে পারে যে গভর্নর কেন, কোন পরিস্থিতিতে এই কথাটি বললেন। তিনি আসলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন দুবাই থেকে, ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে। পত্রিকার ভাষ্য অনুসারে মূলত এই যে বাংলাদেশ ব্যাংক তার এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে গেল IMF এর শর্ত পূরণ করতে গিয়ে, সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রসঙ্গটি তুলে এনেছেন। এবং এই প্রসঙ্গটি এসেছে আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় 36টির মতো ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। তার মধ্যে অনেকগুলো ব্যাংক এবার লভ্যাংশ দিতে পারেনি, এবং তাদের আসলে অ্যানুয়াল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাও তারা প্রকাশ করতে পারেনি। এবং লভ্যাংশ দিতে না পারা এবং স্টেটমেন্ট প্রকাশ করতে না পারা, সেটি আসলে বাংলাদেশ ব্যাংকের কতগুলো নীতিমালা, নির্দেশনা, সেগুলো অনুসরণ করতে গিয়েই ব্যাংকগুলো তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঘোষণা করতে পারেনি, এমনটি অনেকে বলেছেন। এবং সেই প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্নটি করা হয়েছিল, এবং সেটি নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা জানি যে গভর্নর অনেকগুলো ব্যাংক নিয়ে তিনি প্রায়শই বলে থাকেন যে 9টি ব্যাংক বন্ধ হয়ে যাবে, এতটি ব্যাংক বন্ধ হয়ে যাবে, এই ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আমি জানি না যে গভর্নরের জায়গা থেকে কোন ব্যাংক বন্ধ হয়ে যাবে সেটা আগাম ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোটা সমীচীন কিনা, বা কতটা রেশনাল সেটা নিয়ে ডিবেট হতে পারে। সাধারণত দর্শক এই জায়গায় বলে রাখি, আমরা যদি ডেভেলপড কান্ট্রির দিকে তাকাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই,
গভর্নররা বা সেন্ট্রাল ব্যাংকের গভর্নরদেরকে আমরা মিডিয়াতে খুব একটা দেখি না, কদাচিৎ দেখি। অবশ্য কানাডাতে প্রতি মাসে একবার যখন মনিটারি পলিসি অ্যানাউন্সমেন্ট করা হয়, ব্যাংক ইন্টারেস্ট রেটের অ্যানাউন্সমেন্ট করা হয়, সেই সময় তিনি একটি প্রেস কনফারেন্স করেন, সেই সময় তিনি কথাবার্তা বলেন। এছাড়া কখনো কখনো কোনো বড় সেমিনারে তিনি কথা বলেন, কিন্তু প্রতিদিনই গভর্নরের বক্তব্য পত্রিকায় আসে না। আবার গভর্নর যখন কথা বলেন তখন সেটা একটা বিগ হেডলাইন হয় নিউজ পেপারে, কারণ গভর্নর যে কথাটি বলেন ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে হয় কি যে গভর্নর সকাল বিকাল দুপুর মানে ঘন্টায় ঘন্টায় কথা বলতে থাকেন এবং মিডিয়াতে সেগুলো নানাভাবে আসতে থাকে। এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে যে শেয়ার বাজারের একটি মানে খুবই স্পর্শকাতর একটি অবস্থায় গভর্নর এইভাবে বলে দিয়েছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার নিজের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ করে থাকেন। যে কোনো বিনিয়োগকারী তো তাদের বিবেচনায় বিনিয়োগ করেন, আবার বিনিয়োগকারীদের বিবেচনাটি যে একেবারে সর্বসম্মত হবে তেমনটি তো নয়। সেই কারণেই তো বাজারে রেগুলেটররা থাকেন, সেই জন্য নিয়ন্ত্রক সংস্থা থাকে, অন্যান্য সংগঠন সংস্থাগুলো থাকে, যারা এই যে বিনিয়োগকারী ভুল করতে পারে, ভুল করলেও যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা বিনিয়োগকারী যাতে ভুল না করে, ভুলটাকে সঠিক পথে তাকে পরিচালিত করবার জন্যই তো নানা রকম সংস্থা থাকে। এবং নিয়ন্ত্রক সংস্থারও সেই ধরনের একটা ভূমিকা থাকে। গভর্নর অবশ্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং খাতের রেগুলেটর, তিনি শেয়ার বাজারের রেগুলেটর না, কিন্তু শেয়ার বাজারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তো একটা সম্পর্ক আছে। যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের যে নিয়ম, বিদ্যমান নিয়মে যে কোনো ব্যাংক, প্রাইভেট সেক্টরের ব্যাংক বিশেষ করে সরকারি ব্যাংকও তার কার্যক্রম পরিচালনার 5 বছর পূর্ণ হলে তার পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়াটা বাধ্যতামূলক। এখন সরকারি নিয়ম মেনে যদি কোনো ব্যাংক পুঁজিবাজারে আসে, এখন বিনিয়োগকারীরা কি করবে? বিনিয়োগকারীরা দেখবে যে হ্যাঁ, সরকারি নিয়ম মেনে, সরকারি নিয়মাবলীর কারণে, নির্দেশনার কারণে এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে এসেছে, সো তারা তাদের শেয়ার কিনবে, সো তারা তাদের শেয়ার বিক্রি করার চেষ্টা করবে, তারা লেনদেন করার চেষ্টা করবে। এখন সরকারের অনুমোদন নিয়ে সরকারি নীতিমালার কারণে যেই ব্যাংকিং প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে আসলো, সেই প্রতিষ্ঠানটি যদি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে তো যারা রেগুলেটর তাদের প্রথম দেখবার দায়িত্ব যে কেন প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠল। এবং ব্যাংকিং খাতের ক্ষেত্রে আসলে দুটি রেগুলেশন কাজ করে। প্রথমত, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আছে, কিন্তু সে যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো তখন তাকে আবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্টক এক্সচেঞ্জের নিয়মগুলো মানতে হয়। ফলে তার কিন্তু দুই জায়গারই একটি মানে রেগুলেশনের আওতায় সে থাকে। আবার যেই ব্যাংকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো কিংবা ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এজ এ হোল বিবেচনা নিই, তাদের কিন্তু পুঁজিবাজারেও আবার দুটা রুল থাকে। প্রথমত, তারা লিস্টেড কোম্পানি, আবার কোনো ব্যাংক কিংবা অনেকগুলো ব্যাংক ইন্টারমিডিয়ারি হিসাবে তারা সেখানে ফাংশন করে, লাইক দ্য মার্চেন্ট ব্যাংক হিসাবে ফাংশন করে, আবার কোনো ব্যাংক ব্রোকারেজ হিসাবেও ফাংশন করে। ফলে এই যে মার্চেন্ট ব্যাংক হিসাবে যেটি ফাংশন করলো, ব্রোকারেজ হিসাবে যেটি ফাংশন করলো, সেটি কিন্তু ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসাবেই ফাংশন করছে সেখানে। সো সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তার মাদার প্রতিষ্ঠান যে মূল ব্যাংকের আইন কানুন নিয়মাবলী সেটি কিন্তু তার উপরও অ্যাপ্লাই করে, তার উপর ইমপ্লাইড হয়। ফলে মূল প্রতিষ্ঠানের উপর যেহেতু বাংলাদেশ ব্যাংকের নিয়মাবলী আরোপিত হয়, ফলে সাবসিডিয়ারি হিসাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের নিয়মাবলীর একটা এফেক্ট কিন্তু হয়। ফলে বাংলাদেশ ব্যাংক চাইলেই যে না, ওখানে আমার কোনো দায় দায়িত্ব নাই, সেটি তারা কিন্তু করতে পারেন না। তাদের কোনো না কোনোভাবে একটি দায়িত্ব সেখানে থেকে যায়। এখন বর্তমানে ব্যাংকিং খাতের যে পরিবেশটি, যেই পরিস্থিতি থেকে এই প্রশ্নটি উঠেছে, সেটি হচ্ছে যে তালিকাভুক্ত 36টি যে কোম্পানি আছে তার মধ্যে আমি পত্রিকায় দেখলাম যে 19টি কোম্পানি, অনেকগুলো কোম্পানি তারা এখন পর্যন্ত তাদের অ্যানুয়াল স্টেটমেন্ট প্রকাশ করতে পারেনি, যদিও নিয়ম অনুসারে এপ্রিল মাসের মধ্যেই তাদের এই স্টেটমেন্টগুলো প্রকাশ করার কথা। এবং যখনই তাদের অ্যানুয়াল স্টেটমেন্ট প্রকাশিত হবে সেখানে তাদের আসলে লভ্যাংশ দেওয়া না দেওয়া সে ব্যাপার। কিন্তু এবার আবার বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা আছে, যে নির্দেশনার কারণে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ব্যাংকগুলো আসলে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এত ভালো না, তারা আগে ফুলিয়ে ফাঁপিয়ে তাদের স্টেটমেন্ট দেখিয়েছে, কাজে এগুলো কিছু কারেকশন করতে হবে। সেই কারণে আবার কিছু ক্ষেত্রে লভ্যাংশ দেওয়ার বিধিনিষেধ আরোপ করা আছে। ফলে এই প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ দিতে পারছে না। এবং ব্যাংকিং খাতের একটা বেশ গুরুত্ব আছে বাংলাদেশ মানে শেয়ার বাজারে। ফলে ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানগুলো যখন লভ্যাংশ দিতে না পারে তখন কিন্তু বাজারে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, বা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও যখন মার্কেটে না আসে তখন
তারও একটা বাজারে ইম্প্যাক্ট হয়। গভর্নর অবশ্য বলেছেন যে তারা 1 মাস, ব্যাংকগুলোকে 1 মাসের সময় দেওয়া হয়েছে, নিশ্চয়ই 1 মাসের মধ্যে তারা চলে আসবে, মানে স্টেটমেন্ট চলে আসবে। কিন্তু স্টেটমেন্ট চলে আসলেও তাদের যে লভ্যাংশ আসবে সেটি কিন্তু নিশ্চিত না। এখন এই যে আসবে না, এই দোলাচলটা, সেটাও কিন্তু মার্কেটে এক ধরনের নেগেটিভ একটা ইম্প্যাক্ট করছে। এখন এই জায়গাটায় অনেক বাজারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন যে বাংলাদেশ ব্যাংক হয়তো এই জায়গাটা একটি ব্যবস্থা এরকম করে দিতে পারে, যে এই ব্যাংকগুলো হয়তো ভালো তারা পারফর্ম করে নাই, তাহলে তারা স্পন্সর, ডিরেক্টর বা যারা আছে শেয়ার হোল্ডার যারা, তাদেরকে না হয় লভ্যাংশ দিল না, কিন্তু বিশেষ বিবেচনায় একটা বিনিয়োগকারীদেরকে একটা লভ্যাংশ দিল। সেই ক্ষেত্রে সেটা হয়তো একটা মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট হতে পারে, সেটি সরকার ভাবতে পারে, মানে বাংলাদেশ ব্যাংক ভাবতে পারে। সেটি তিনি ভাববেন কিনা জানি না, কিন্তু তিনি যখন বলেন যে না, আমার কোনো দায় নাই, তারা তো তাদের মতো করেই মানে জেনে শুনে বিনিয়োগ করেছে, এখন কান্নাকাটি করে লাভ কি, এই ধরনের ইনসেনসিটিভ কথা বললে কিংবা ভাবলে সেটি আসলে বাজারকে কোনো ধরনের মানে হেল্প করবে যে তা না। এখন গভর্নর সাহেব তো বলেই দিলেন যে না, আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু আসলে কি দায়িত্ব নাই? ব্যাংকের কি একটা ইফেক্ট নাই? এখন ব্যাংকগুলো তো মাদার কোম্পানি না, ব্যাংকগুলোর মানে এসএলআর সিআরআর এগুলো কী হবে সেগুলো তো নির্ধারণ করে দেয় সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, এবং সেটি কিন্তু মানে ব্যাংকিং খাতের লিকুইডিটি বা শেয়ার বাজারের লিকুইডিটিতে একটা ইম্প্যাক্ট করে। আবার ব্যাংক যখন ইন্টারেস্ট রেট সেট আপ করে, সেটিও কিন্তু মানে বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করে যে তারা কি শেয়ার বাজারে টাকাটা রাখবে, নাকি সেখান থেকে টাকাটা তুলে অন্য কোনো ফিক্সড ইনকাম, অন্য কোনো ইনস্ট্রুমেন্টে টাকাটা সরিয়ে নেবে। ফলে নানাভাবে মার্কেটের সঙ্গে শেয়ার বাজারের একটা সম্পর্ক আছে। কিন্তু সবচেয়ে যে বড় জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে যে শেয়ার বাজারকে বা বিনিয়োগকারীদেরকে ফ্রাস্ট্রেটেড করে এমন বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে দেওয়াটা সমীচীন কিনা। সরকারের কোনো পদস্থ জায়গা থেকে কিংবা বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের গভর্নরের পদ থেকে যে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব নাই আমার, কান্নাকাটি করে লাভ কি, তারা ঝুঁকিপূর্ণ, এই ধরনের কথাবার্তাগুলো আসলে বাজারে খুবই একটা ঋণাত্মক বার্তা দেয়। আমরা তো দেখছি যে প্রধান উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে মিটিং করলেন, 5 দফা নির্দেশনা দিলেন, সেটিও আসলে বাজারকে গতিশীল করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে না। এখন গভর্নর যখন এই ধরনের নেগেটিভ বক্তব্য দেন, সেই বক্তব্য কিন্তু আসলে এই যে বাজার উল্টো পথে নিচের দিকে নামতে শুরু করেছে, সেই নামাটাকেই ত্বরান্বিত করে। আসলে আমার মনে হয় গভর্নর সাহেব যে তিনি টক শোতে কথা বলছেন না, তিনি আসলে রেগুলেটর হিসেবে কথা বলছেন, এবং রেগুলেটর হিসেবে যখন কথা বলেন তখন মোর লজিক্যাল, মোর রেশনাল কথাবার্তা বলা দরকার। সেটি একটু যদি বিবেচনায় নেন, তাহলে বাজারের প্রতি, আর্থিক খাতের প্রতি একটু সুবিচার করা হয়। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।